ক্লাবে আপনিও আমাদের সেনা দলের একজন আপনি সাবেক অফিসার, আপনিও এদের মাঝে কাজ করেছেন। আজকে রাওয়া ক্লাবে প্রাক্তন সেনা কর্মকর্তাদের মিটিং, আমরা জানি না আপনি ছিলেন কিনা, এবং সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে প্রাণ খুলে আমি কথা বলতে চাই আজকে কিছু, এবং এক সময় তিনি বললেন যে মিডিয়া যদি না থাকতো তাহলে হয়তো আরো ভালোভাবে কথা বলা যেত। মানে উনি কি আসলে প্রাণ খুলে এতদিন কথা বলতে পারেননি, আজকে এই পরিবেশে পেরেছেন, এবং তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ যে হচ্ছে জন্য নিজেদের দায়ী করেছেন, অর্থাৎ একভাবে এই সরকারকেও কিন্তু নাম উল্লেখ করেননি, বলছে আমরাই দায়ী, কারণ আমরা একদিকে বিদ্বেষ ছড়াচ্ছি, হানাহানি করছি, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছি, সেটা তো সম্ভব না। আজকের যে পরিস্থিতি দেশে আমরা দেখছি হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি এবং মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি, সেটির সম্পর্কে তিনি কিন্তু একটা স্পষ্ট একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন যে তার কারণটা কি এবং করণীয় কি। তো আপনার কাছে জানতে চাইবো এটাকে রিলেট করে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, তিনি কেনই আশঙ্কা প্রকাশ করছেন, কি এমন চলছে যে সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যেতে পারে দেশে? ওকে, জি, আমি বলছি যে আমি ওই প্রোগ্রামে ছিলাম। আমি প্রথমে হাইকোর্টে ছিলাম, ওখান থেকে একটু লেটলি জয়েন করেছি। তো সেনাপ্রধানের বক্তব্য আমি সরাসরি শুনি নাই, পরে এসে এগুলো অন্যান্য অফিসারের মুখে শুনেছি। তো আপনি বললেন সেনা দল না কিছু, আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার, সশস্ত্র বাহিনীর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একজন আমি, এবং রাওয়ার মেম্বার আমি। তো আমি মনে করি যে উনি যে খোলাখুলি কথা বলেছেন মন খুলে, এটার একটা কারণ হলো যে আজকে সব ডিফেন্স অফিসারদের সামনে কথাটা বলেছেন, এবং এই কথাটা বলেছেন যে সাংবাদিকরা না থাকলে ভালো হতো। কিন্তু কথা চলে আসে, সাংবাদিকরা থাকুক বা না থাকুক, কোনো না কোনো ভাবে যা কিছু পাবলিক ফাংশনে যে সমস্ত কথা বলা হয় সেই কথা বাইরে আসে, পাবলিক ডোমেইনে চলে আসে। আজকে ওনার কথাগুলো এই পরিপ্রেক্ষিতে আসছে যে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে, যে রাজনীতির নামে যে একটা জাতিকে বিভক্ত করা হয়েছে, গত 15 বছরের যে ফ্যাসিজম, যে বাংলাদেশের মানুষের ভিতরে একটা প্রতিহিংসা ঢুকিয়ে দিয়েছে, এক পক্ষ আর এক পক্ষকে এনিহিলেট করতে চায়, যারা সরকারে থাকে তারা লুটপাট করতে চায়, মানি লন্ডারিং করতে চায়, এবং অন্য বিরোধী দলকে নিষ্পেষিত করতে চায়। তো এইখানে যদি জাতি এইভাবে বিভক্ত থাকে তাহলে তো সেইখানে হানাহানি, মারামারি, কাটাকাটি চলতে পারে। এমনও আশঙ্কা সৃষ্টি হয়েছে যে এখানে গৃহযুদ্ধ লাগতে পারে। সম্ভবত সেইটা আজ করেই তিনি এই কথা বলেছেন যে আপনারা যদি এক না থাকেন, নিজেদের ভিতরে যদি মারামারি করেন, তাহলে তো ওই অবস্থায় আসবে যে জাতি এবং এদেশের মানুষ আরো বিপদের সম্মুখীন হতে পারে। এবং এই সাথে আমাদের মনে রাখতে হবে যে যখনই একটা ফ্যাসিজমের পতন হয়, তাদের যে রিমেনেন্ট অংশটা থাকে, এখানে তো আসলে কেউ মারা যায়নি, তার মানে তারা পুরা ফ্যাসিজমটা ইনট্যাক্ট আছে, তাদের শক্তি ইনট্যাক্ট আছে, এবং সেইখানে 1000+ মতো সব ইন্ডিয়া প্রোটেকশন নিয়েছে, ইন্ডিয়া তাদেরকে লালন পালন করছে। সো ইন্ডিয়া এবং বাংলাদেশে একটা অচলাবস্থা সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই যে জাতীয় সংহতি যদি আনতে হয়, সেই জাতীয় সংহতি আনার উপায়টা কি? পৃথিবীর যে সমস্ত দেশে রিকনসিলিয়েশন হয়েছে এরকম অভ্যুত্থানের পরে অথবা বিপ্লবের পরে, সেখানে একটি সফল নেতৃত্ব আসছে। এই যে বিপ্লব, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এরা তো বাই ডিফল্ট ফেল করতে যাচ্ছে। অনেকগুলা কারণ, যে এরা বিজয়ী হয়ে বিজিত রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছে। বিজয়ীরা কখনো বিজিতের কাছে শপথ নেয় না, তাদের বিজিত যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা চলছে, এইটা হলো তাদের ব্যর্থতার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো সরকার যেভাবে গঠিত হয়েছে এর চেয়ে অনেক ভালো মানুষ ছিল, অনেক যোগ্য, দক্ষ, সাহসী লোক ছিল, তাদেরকে তারা খোঁজে নাই। যাদেরকে চেনে মুইয়ের মামুরা, অর্থাৎ এনজিও এবং চিটাগং এর মানুষ এই সরকার গঠন করেছে। এবং আমি আসিফ নজরুলকে এই কারণে দায়ী করি, আসিফ নজরুলের উপরে অনেকটা ডিপেন্ড করেছিল ছাত্ররা ভালো অ্যাডভাইজার খুঁজে বাইর করার জন্য, এবং প্রফেসর ইউনূস সাহেব তার উপর নির্ভর করেছে। এই আসিফ সাহেব এই জেনারেশনে অল্প কয়জন ভালো, মানে কয়জন মানুষকে আসছে, এবং এর অর্ধেক অথর্ব। তাহলে এই তারা বিপ্লব উত্তর অথবা অভ্যুত্থান উত্তর পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করার কথা তার কিছুই জান না, কোনো অভিজ্ঞতা নাই।
আজকে বিপ্লব উত্তর পরিস্থিতি যদি সফলভাবে হ্যান্ডেল করতে হয় তাহলে শক্ত হাতে সরকার চালাতে হয়। একটা বিপ্লবী প্রোক্লেমেশন দিয়া বাই নাও 2-300 অপরাধী যারা গণহত্যা সংঘটিত করেছে, যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তাদেরকে ইতিমধ্যে কনভিক্ট করা উচিত ছিল। এখন পর্যন্ত একটা কনভিকশন হয়নি, যার জন্য তারা বাঁচার জন্য এই যে অনেকে এখন গ্রেপ্তার অবস্থা আছে, অনেকে বিদেশে পালিয়েছে, তারা ইউনূস সরকারকে অচল করার জন্য এমন কোনো চেষ্টা নাই সেটা করবে না। সেই চেষ্টার অংশ হিসেবে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতি ঘটেছে, কারণ তারা রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেটা জানে না। সেইটা মাথায় রেখেই জেনারেল ওয়াকার হয়তো এই কথা বলেছে যে আপনারা মারামারি হানাহানি করেন না। কিন্তু সংহতিটা হবে কিভাবে? সংহতির মূল জায়গাটা হলো ন্যায্যতা আনতে হবে সমাজে। ন্যায্যতা আনতে হলে যারা অপরাধী তাদেরকে পিউনিটিভ শাস্তি দিতে হবে, তাদেরকে যথাযোগ্য পানিশমেন্ট দিতে হবে বিচারের মাধ্যমে। সেটা যখন হয়নি তখন এরা সব মাথাচাড়া দিয়ে উঠেছে। যেমন এই অজগর, আপনার বিভিন্ন ধরনের যে কোবরা সাপ যেরকম ডাকে, সন্ত্রাসীরা সেইভাবে সব জায়গা উঠে এখন সমাজে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল করছে। আপনি দেখেন দিনের বেলা একটা স্বর্ণ ব্যবসায়ীকে কিভাবে সন্ত্রাসী কায়দায় 3টা মোটরসাইকেল এসে আক্রমণ করে তাকে আহত করছে, ভাগ্য বলো সে বেঁচে আছে। এ তো অল্প কয়েকটা মিডিয়া আসছে, অনেক জিনিস মিডিয়া আসছে না। সেই জায়গা থেকে এদেশে মানুষ আশা করে যে এইটা একটা স্টিম রুলিং হওয়া উচিত ছিল, অপরাধীদেরকে শাস্তি এনে। জেনারেল ওয়াকার সাহেব অত্যন্ত সফট মাইন্ডেড মানুষ, উনি সেইটাই চাচ্ছে সৃষ্টি হয়। কিন্তু জাতীয় সংহতি জেনারেল ওয়াকারের আরেকটি বক্তব্য আছে, আমি একটু শুনতে চাই আপনার আলোচনার প্রেক্ষিতেই। আমি ওটা একটু পরে হয়তো প্লে করতাম, কিন্তু এখনই করছি এই কারণে যে তিনি কিন্তু এই যে অরাজক পরিস্থিতি, আইনশৃঙ্খলার যে অবস্থা, তাতে কিন্তু উনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে এটা আমরা নিজেরা এটা মারামারি করছি, নিজেরা এই পরিস্থিতি তৈরি করছি, এজন্য আমরা দায়ী। এবং অনেকেই মনে করছে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব বিটিং, মব জাস্টিস, এখানে জ্বালাও পোড়াও যা কিছু ঘটছে, সেটির এক ধরনের নিয়ন্ত্রণ হয়ে গেছে এই কারণে যে এটা কোনো মানে ব্যবস্থা নেওয়া হয় না, এটা কোনো বিচার হয় না, কোনো ক্ষেত্রে গ্রেপ্তার হয় না। কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীরা, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেয়েছে, তারা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় তারা সেটা পাওয়ার এক্সারসাইজ করছে, চাঁদাবাদি করছে এবং ওপেন চেক দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা ডেভিল হান্টের মতো এক ধরনের কর্মসূচি দেখছি, কিন্তু ডেভিলরা তো এখন ধর্ষণ করছে, রাস্তায় হত্যা করছে। তাহলে এটি দায় কি আপনি সেই পরাজিত পলায়ন পর আওয়ামী লীগের শক্তিকে দেবেন, নাকি এই সরকারের ব্যর্থতা, তার ভুল নীতি বা তাদের কোনো রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দেখবেন? আমরা একটু শুনবো আমাদের যে সেনা প্রধানের বক্তব্যের ওই অংশটুকু, যে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলেছেন। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে
এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি।